দেখো, আজ আমাদের শিশু মনস্তত্ত্ব এবং পেডাগোগি সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ টপিক বংশগতি এবং পরিবেশ, এই দুটি উপাদান শিশু বিকাশে কি ধরনের প্রভাব বিস্তার করে বা শিশু বিকাশকে কতটা প্রভাবিত করে সেই বিষয় সম্পর্কেই জানবো এবং বুঝবো। তো প্রথমেই দুটো বিষয়, একটা বংশগতি এবং অন্যটি পরিবেশ, আলাদা আলাদা ভাবে জানবো। তারপরেও যারা নতুন ক্লাসে জয়েন করেছো তাদের জন্য জাস্ট কয়েকটা কথা বলা। শিশু বিকাশ বলতে অ্যাকচুয়ালি কি? বিকাশ মানে পরিবর্তন। কিসের পরিবর্তন? কোনো একটি শিশু, সেটা ভ্রূণ অবস্থা থেকে হোক বা ভূমিষ্ঠ অবস্থা থেকে হোক, তার শারীরিক, মানসিক, প্রাক্ষবিক, পরবর্তীকালে সাংস্কৃতিক এবং সামাজিক, এই সমস্ত পরিবর্তনগুলোই হচ্ছে একটি শিশুর বিকাশ। এই বিকাশের ক্ষেত্রে বংশগতি কেমন প্রভাব বিস্তার করে এবং পরিবেশ কেমন ভাবে প্রভাবিত করে, খুব সুন্দর সুন্দর ঘটনা আমরা আজকে জানবো। আমিও সত্যি আমার প্রফেসরকে আগে সকালেই ফোন করেছিলাম যে স্যার এই ঘটনাটা কি সত্যি, তোমাদেরকে বলবো গল্পের মতো করে ঘটনাটা। এবারে আসছি কি বংশগতি, অর্থাৎ শিশু বিকাশের ক্ষেত্রে বংশগতি কেমন বা বংশগতি বলতে আমরা কি বুঝি। এক কথায় আমাদের যে মা বাবা অথবা আমাদের যে পূর্বপুরুষ, তাদের থেকে আমরা যে শারীরিক, মানসিক যে বৈশিষ্ট্যাবলীগুলো জিনের মাধ্যমে আমাদের মধ্যে বা আমাদের পরবর্তী বা উত্তরসূরির মধ্যে সঞ্চালিত হয়, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে বংশগতি, যাকে আমরা ইংরেজিতে হেরিডিটি বলি। উডওয়ার্থ কি বলেছে বংশগতি বিষয়টা সম্পর্কে? উনি বলছেন বংশগতি বলতে সেই সমস্ত উপাদানকে বোঝায়। কি উপাদান? যা মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টির সময়, মানে মায়ের পেটের মধ্যে যখন শিশুর ভ্রূণ সৃষ্টি হচ্ছে, সেই সময় থেকে 9 মাস পর্যন্ত ব্যক্তি বা যাই শিশু পেটের মধ্যে থাকছে, তো ওই সময় তার মধ্যে যে যে উপাদানগুলো সঞ্চারিত হয় সেগুলোই হচ্ছে ব্যক্তির বংশগতি। জন্মের পরে কিন্তু তার মধ্যে আর কোনো কিছু বংশগতি থেকে আসে না, জন্মের সময়তেই যা নেওয়ার নেওয়া হয়ে গেছে। জন্মের সময়তেই ভ্রূণ সৃষ্টি থেকে জন্মের আগে পর্যন্ত যতক্ষণ মায়ের সঙ্গে তোমার অ্যাম্বিকেল কর্ড যুক্ত ছিল, আরো যাবতীয় জিনিস ছিল, তখন থেকেই তুমি তোমার জিন পেয়ে গেছো। সেই জিন দ্বারাই তুমি ভবিষ্যতে কত দূর পর্যন্ত বিকশিত হতে পারবে সেটা নির্ধারিত হয়। পরিবেশ কেবলমাত্র যে সম্ভাবনাটা ছিল যে এত দূর পর্যন্ত হতে পারবে, পরিবেশ ভালো হলে সর্বোচ্চ পর্যায়ে যাবে, পরিবেশ ভালো না হলে সেই পর্যায়ে যেতে পারবে না। হল্যান্ড কি বলছে এবং ডুগলস কি বলছে? পিতামাতা হোক বা অন্যান্য যে পূর্বপুরুষ, মানে দাদু ঠাকুমা বা ঠাকুরদা ঠাকুমা, এদের কাছ থেকে যে আমরা শারীরিক গঠন, বৈশিষ্ট্য, কার্যাবলী বা বিভিন্ন ধরনের যে ক্ষমতার যে হস্তান্তর হয়, মানে তাদের থেকে আমাদের মধ্যে, আমাদের থেকে আমাদের বাচ্চা বা সন্তান সন্ততিদের মধ্যে। বেন্ডিক্স কি বলছে? বংশগতি হলো পিতামাতা থেকে সন্তানে যে চারিত্রিক এবং শারীরিক বৈশিষ্ট্যের সঞ্চারণ বা পরিবৃত্তি।
সমস্ত কথাগুলো থেকে আমরা এটাই বুঝতে পাচ্ছি যে আমাদের পিতামাতার থেকে আমাদের মধ্যে বা আমাদের থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে যা কিছু দৈহিক মানসিক গুণাবলীগুলো সঞ্চারিত হচ্ছে কার দ্বারা, জিন দ্বারা, সেগুলোকেই আমরা বলছি কি বংশগতি। এই বংশগতির বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। আমরা প্রত্যেকেই জীবন বিজ্ঞানে পড়েছি যে মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া, 23টি নয়, 23 জোড়া, মানে 46টি। এই 46টি ক্রোমোজোমের মধ্যে যে 22 জোড়া মানে 44টি অযৌন ক্রোমোজোম, মানে যেখানে যৌনতা নির্ধারিত হয় না, আর দুটি মানে এক জোড়া যে হচ্ছে যৌন ক্রোমোজোম, যার থেকে বোঝা যাবে ওই সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে। তাহলে ক্রোমোজোম হচ্ছে 46 জোড়া, সরি 46টি, 23 জোড়া, 22 জোড়া বা 44টি হচ্ছে অযৌন ক্রোমোজোম, যার দ্বারা কিন্তু লিঙ্গ নির্ধারণ হয় না। আর যে এক জোড়া বা দুটি আছে যেগুলো যৌন ক্রোমোজোম, তার দ্বারা কিন্তু লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে। তোমরা অনেকেই জানো যে মা 23টি এবং বাবা 23টি ক্রোমোজোম দেয় একটি শিশুকে, মানে 23টি মায়ের থেকে আসে, বাবার থেকে আসে 23টি। তো 23 টোটাল হয়ে যাচ্ছে 46টি বা 23 জোড়া দিয়ে একটা শিশুর কিন্তু ক্রোমোজোম সংখ্যা তৈরি হচ্ছে। এই যে ক্রোমোজোম, এর মধ্যে কিন্তু প্রচুর জিন থাকে, জিন, জেনেটিক্স যেটা আমরা বলি। কতগুলো থাকতে পারে বলছে যে মোটামুটি ভাবে 1000-এরও বেশি জিন থাকে এই ক্রোমোজোম এক একটিতে। 1000-এরও বেশি জিন থাকে বা জেনেটিক্স যে থাকে সেটা হচ্ছে প্রত্যেকটি ক্রোমোজোমে। আর কোনো একটি বাচ্চা নারী হবে বা সরি মেয়ে হবে না ছেলে হবে, নারী পুরুষ বলবো না, এটা সমাজের পরিচয়, ছেলে হবে না মেয়ে হবে এইটা নির্ধারিত হয় এই যৌন ক্রোমোজোম দ্বারা। আমরা জানি যে যৌন ক্রোমোজোম কোনো একটি মায়ের দুটি এক্স আর কোনো একটি বাবার একটি এক্স একটি ওয়াই। তো এও 23টা দিবে, সেও 23টা দিবে, আগের ক্রোমোজোম গুলো অযৌন। তো এই যে বাকি একটা মানে 22টা দেওয়ার পরে বাকি একটা মায়ের থেকে এক্সই আসবে, তার কারণ মায়ের দুটো এক্স, এক্স এক্স, তাহলে এক্স আসবে। বাবার হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। এবারে বাবার থেকে যদি ওয়াই আসে তাহলে মায়ের থেকে এক্স তো আসবেই, স্বাভাবিক, একটিই তো আছে ওখানে, দুটোই এক্স। তো এক্স আর ওয়াই তখন কিন্তু ছেলে সন্তান হবে। আর বাবার থেকে যদি এক্স আসে, মায়ের তো স্বাভাবিকভাবে এক্স আছেই, তাহলে মায়ের এক্স ক্রোমোজোম, বাবার এক্স ক্রোমোজোম, তাহলে তখন কিন্তু কন্যা সন্তান হবে। তোমরা এগুলো কম বেশি পড়েছো বা জানো। তারপরে আসছি এই বংশগতি এর বৈশিষ্ট্য কি। এই বংশগতি এর বৈশিষ্ট্য কি কি হতে পারে। প্রথমেই আমরা জানি যে বংশগতি জিনের ওপর নির্ভর করে, অর্থাৎ জিন ভিত্তিক। অর্থাৎ বংশগতির যে মূল বাহক বা প্রধান ভিত্তি হচ্ছে জিন। যে কথাগুলো বললাম সেগুলো আছে যে পিতামাতার দেহকোষ থেকে ক্রোমোজোম এবং জিনের মাধ্যমেই কিন্তু আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যাবলীগুলো কিন্তু এসেছে বা স্থানান্তরিত হয়। এটা স্থির এবং অপরিবর্তনীয়, মানে মাতৃগহ্বরে বা মাতৃগর্ভে যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হচ্ছে তখনই কিন্তু ওই শিশু মানে মিলিত হওয়ার পরে যে ভ্রূণ সৃষ্টি হয়েছে ওই শিশু ভবিষ্যতে কতটা পর্যন্ত ডেভেলপড হবে, বিকশিত হবে,
তা কিন্তু নির্ধারিত হয়ে যায়। বংশের মানে জন্মের পর কোনোভাবেই কিন্তু আর বংশগতি কাজ করবে না। মানে জন্ম হয়ে গেছে, এবারে আবার মায়ের থেকে বাবার থেকে নতুন করে জিন আসার কোনো অপশন নেই। তাহলে জন্মের আগে পর্যন্ত যা তার মধ্যে আসার এসে গেছে, কৃত্রিম ভাবে জিনকে কখনোই মানুষের মধ্যে প্রবেশ করিয়ে পরিবর্তন ঘটানো সম্ভব নয়। সুদূর ভবিষ্যতে যদি কখনো হয়ে থাকে হতে পারে। এখন পর্যন্ত আমরা বলবো স্থির এবং অপরিবর্তনীয়। তারপরে আসবো বিকাশের সীমা নির্ধারক। আমি বললাম একটু আগে যে এই বংশগতি স্থির করে দিবে একটা শিশু ভবিষ্যতে কতটা পর্যন্ত বিকাশ লাভ করবে, তার বিকাশের চূড়ান্ত সীমা কতটা যাবে, সে কতটা লম্বা হবে, কতটা বেটে হবে, সে কতটা ফর্সা হবে, সে কতটা কালো হবে। এবারে পরিবেশ এই সম্ভাবনাগুলোকে বিকাশে সাহায্য করে, কিন্তু বংশগতি একে প্রভাবিত করে থাকে। মানে ধরো কোনো একটি মায়ের মধ্যে খর্বকারো জিন আছে, আবার দীর্ঘকারো জিন আছে, ফর্সা জিনও আছে, আবার কালো জিনও আছে, মানে রঙের ক্ষেত্রে আর কি। আবার বাবার ক্ষেত্রেও সেম আছে। এবারে বাবার থেকে সক্রিয় আসতে পারে, মায়ের থেকেও সক্রিয় জিন আসতে পারে। যদি বাবার হয়তো খর্বকার জিনটা সক্রিয়, মায়ের দীর্ঘকার জিনটা হচ্ছে নিষ্ক্রিয়, দুটো এই জিন এসেছে, অটোমেটিক ভাবে বাচ্চা খর্বকার হবে। এর উল্টাও হয়, মায়ের দীর্ঘকার জিনটি সক্রিয়, বাবারটি খর্বকার নিষ্ক্রিয়, তখন ছেলে হতে পারে দীর্ঘকার। আবার দুজনেই খর্বাকার জিন দিয়েছে, কিন্তু সেখান থেকে খর্বাকার ছাড়াও দীর্ঘকারও হতে পারে, কিন্তু তার পরিমাণটা বা সম্ভাবনাটা অনেকটা কম। এখানে রিগ্রেশন মডেল রয়েছে, রিগ্রেশন অফ মিন, গ্যালটনের মতবাদ আছে, সে অনেক ব্যাপার আমাদের এই বিষয়ে জানা নেই। জাস্ট বলে রাখলাম যে খর্বকার জিন যদি বাবার থেকে বা মায়ের থেকে আসে, সেটা সক্রিয় হলে ছেলে খর্বাকার হবে, আর মা বাবার থেকে যদি নিষ্ক্রিয় বা দীর্ঘকার জিনটা যদি খর্বাকার হয় বা যেটা হোক, যেটাই সক্রিয় হবে সেটা থেকেই বাচ্চার আকৃতি ডিপেন্ড করবে। রঙের ক্ষেত্র একই, সমস্ত ধরনের চুলের আকৃতি, মুখমণ্ডলের যে দেহের ভঙ্গি, যত রকম কাঠামো, সমস্ত কিছু সে সক্রিয় জিন থেকে আসছে না নিষ্ক্রিয় জিন থেকে আসছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে। যারা আগের ক্লাস করেছে তারা এটা জানো, ব্যক্তি বৈষম্যের অন্যতম কারণই হচ্ছে এই জিন বা বংশগতি। তোমরা জানো অনেকেই যে দুটো বাচ্চা যদি আইডেন্টিক্যালি টুইন না হয়, মানে একই শুক্রাণু এবং একই ডিম্বাণু থেকে যদি তৈরি না হয়, তাহলে পৃথিবীতে যে যাই হোক না কেন তাদের মধ্যে কিন্তু বৈষম্য দেখা যাবেই, আইডেন্টিক্যালি টুইন ছাড়া। তুমি এবং তোমার ভাই, তুমি তোমার বোন, বা অথবা তোমরা দু ভাই বা দুই বোন, যেই হোক না কেন, তারা দৈহিকভাবে, মানসিকভাবে, প্রাক্ষবিকভাবে কিছু না কিছু দিক দিয়ে কিন্তু আলাদা হবেই। কিন্তু যদি সেটা আইডেন্টিক্যাল টুইন হয়, অনেক সময় একটা ডিম্বাণু আর একটা শুক্রাণু মিলিত হয়ে বাচ্চা হয়েছে এবং পরবর্তীকালে ওই যে জাইগটটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে আবার নতুন করে দুটো সন্তান হয়েছে, এটা হতে পারে। আবার দুটো ডিম্বাণু দুটো শুক্রাণু মিলিত হয়েও যখন বাচ্চা, দেখবে যমজ দুটো আলাদা, একজন ভাই একজন বোন, কিন্তু দুজনে দেখা যাচ্ছে কালার আলাদা, লম্বা ছোট সেটাও আলাদা, সমস্ত কিছু আলাদা। আবার দেখা যাবে যমজ দুজনেই একই রকম হুবহু দেখতে, যারা একই রকম হুবহু দেখতে তারা একই শুক্রাণু একই ডিম্বাণু থেকে তৈরি, এদেরকে আইডেন্টিক্যাল টুইন বলে। আর যারা আলাদা শুক্রাণু থেকে তৈরি, মানে দুটি ডিম্বাণু আর দুটি শুক্রাণু থেকে তৈরি, তাদেরকে বলা হয়
ফ্যাটার্নাল টুইন মানে সাধারণ যমজ যেগুলো। আশা রাখছি বুঝতে পারছি। তো যদি সমকোষী যমজ বা আইডেন্টিক্যাল টুইন যদি না হয়, তাহলে পৃথিবীতে এমন কোন দুজন মানুষকে আমরা পাবো না যারা সমস্ত দিক দিয়ে একই, কখনোই সম্ভব নয়। এরপরে কি, কোন কোন মানসিক এবং কোন কোন শারীরিক বৈশিষ্ট্যগুলো এই বংশগতির দ্বারা পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় আমরা জানি, কম বেশি বলেও ফেলেছি। গায়ের রং, চোখের মনির যে রং, চুলের ধরন একটু আগে বললাম চুলটা কোঁকড়ানো হবে না কেমন হবে, শারীরিক যে বললাম দেহ, তার যে স্ট্রাকচার, ঠিক আছে, অথবা তার উচ্চতা, এগুলো তার শারীরিক বৈশিষ্ট্য মা বাবার থেকে সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। মানসিক বৈশিষ্ট্য কি, বুদ্ধিমত্তা, সে কতটা বুদ্ধিমান, অথবা তার মানসিক প্রবণতা, সে খিটখিটে মেজাজের না শান্ত মেজাজের, তার প্রতিভা, এগুলো সবই কিন্তু বংশগতির দ্বারা একটি প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়। এটা ধারাবাহিক এবং নিরবিচ্ছিন্ন, কখনোই কিন্তু একটা পিতামাতা মানে তোমার মা বাবা থেকে এসে তোমার মধ্যে জিন এসেছে আর তোমার ছেলে মেয়ের মধ্যে যাবে না, এমনটা কিন্তু নয়। এটা যাবেই, সুদূর ভবিষ্যতে যাই হোক না কেন মা বাবার থেকে ছেলেদের মধ্যে জিন সঞ্চারিত হবে, এটা ধারাবাহিক ভাবে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যাবেই জিন ধারাবাহিক ভাবে। আর কি, সুপ্ত এবং ব্যক্ত বৈশিষ্ট্য, তার মধ্যে যেগুলো লুকিয়ে রয়েছে সেগুলো অনেক সময় কিন্তু প্রকাশ পায় না সরাসরি, কিন্তু পরবর্তীকালে প্রকাশ পায়, যেটা আমি বললাম রিসেসিভ অবস্থায় থেকে যায় কিছু জিন। দেখা গেল মা বাবা দুজনেই লম্বা, কিন্তু ছেলে হয়েছে বেটে, এখানে কোনো খারাপ ভাবার কিচ্ছু নেই, কারণ দুজনে লম্বা হলেও যখন জিনের সঞ্চার হয়েছে তখন দুজনের মধ্যে কোনো একজনের খর্বাকার জিনটা সক্রিয় ছিল, তার জন্যই হয়েছে। অনেক রকম ব্যাপার, আমরা একে বিরাট রকম ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না, যারা চিকিৎসক এই সব নিয়ে পড়াশোনা করেছেন তারা হয়তো বলতে পারবো। আমরা যতটুকু জানতে পেরেছি সেই বিষয়ে বললাম যে মা বাবা দুজনে লম্বা হলেও ছেলে বেটে হতে পারে, মা বাবা দুজনে ফর্সা হলেও ছেলে কিন্তু বা মেয়ে কিন্তু চাপা কালারের বা চাপা রঙের হতে পারে। এখানে কোন জিন সঞ্চারিত হচ্ছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ আমরা বলতেই পারি সংক্ষেপে কি, যে প্রাথমিকভাবে যা কিছু কোনো একটা শিশু পেয়ে থাকছে তার বংশগতির মাধ্যমে, এবং সেই বংশগতির দ্বারাই কিন্তু সে সুদূর ভবিষ্যতে সে কেমন হবে, তার বিকাশ কতটা হবে, সেগুলো কিন্তু নির্ধারিত হয়। বংশগতি হলো মানুষের জীবনের সেই প্রাথমিক এবং অপরিবর্তনীয় একটা মূলধন, যা মানুষ জন্মসূত্রে লাভ করে বাবা মার কাছ থেকে। এটি একদিকে মানুষের নিজস্বতার ভিত্তি করে তৈরি করে, তেমনি পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার সামগ্রিক যে ব্যক্তিত্ব বিকাশে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বংশগতি। তাহলে বংশগতির প্রভাব কি হতে পারে আমাদের মানব জীবনে? একদমই সোজা, যেগুলো বৈশিষ্ট্যতে পড়েছি তার মতোই উদাহরণ সহকারে জানলেই হবে। কি, শারীরিক গঠন, যে তোমার উচ্চতা কেমন হবে, তোমার গায়ের রং কেমন হবে, তোমার চোখের মনির রং কেমন হবে, তোমার চুলের ধরন, তোমার দৈহিক কাঠামো, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার বংশগতি দ্বারা প্রভাবিত হয়। দেখো দিয়ে দিয়েছে কোন শিশুর বাবা মা দুজনেই যদি লম্বা হয়, জিনগত কারণে শিশুটির লম্বা হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি। আবার বাবা মার চোখের মনির রং যদি বাদামি হয়, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাটির চোখের মনির রং বাদামি হওয়ার সম্ভাবনা বেশি। কখনো কিন্তু বলছে না হবেই, কারণ কোন জিনটি আসছে তার উপরে নির্ভর করে। একই রকম বুদ্ধিমত্তা, অর্থাৎ একটি শিশুর মানসিক বিকাশ কতটা হবে, তার বৌদ্ধিক ক্ষমতা, তার মেধা কতটা বিকশিত হবে, তা কিন্তু
নির্ভর করে তার বাবা মার থেকে আসা বংশগতির উপর। এর উপর পরীক্ষা করেছিল কে? দুজন বিজ্ঞানীর নাম মনে রাখবে, টারম্যান এবং গ্যালটন। এরা গবেষণা করে দেখেছে যে যাদের মা বাবা খুব বুদ্ধিমান, ঠিক আছে, তাদের ছেলে স্বাভাবিকভাবেই কিন্তু বুদ্ধিমান হয়। আবার যার মা বাবা স্বল্প বুদ্ধিমান সম্পন্ন হয়, তাদের সন্তান সন্ততির ওপর কিন্তু প্রভাব পড়ে যে তারা একটু স্বল্প বুদ্ধি ক্ষমতা সম্পন্ন হবে। এর উল্টো হতে পারে, আসবো সেই বিষয়ে। বিশেষ এবং প্রতিভা যেগুলো রয়েছে তা আমরা এগুলো কিছুটা হলেও বুঝতে পারি যে কোনো একটি শিশুর যে বিশেষ ক্ষমতা, সেগুলো গান হোক, আঁকা হোক, খেলাধুলা হোক, এটা তার সহজাত একটা দক্ষতা, তার মধ্যে ছিল অবশ্যই। তুমি প্রচুর গান প্র্যাকটিস করলে তুমি কিন্তু শ্রেয়া ঘোষাল বা আরো যে সমস্ত সিঙ্গার, অরিজিৎ সিং, আরো সোনু নিগম, উদিত নারায়ণ, অনেক অনেক রয়েছে, সবার নাম আমি নিচ্ছি না, তো এদের মতো হওয়া সম্ভব নয়। কারণ এদের বংশগতির মধ্যে সেই প্রবণতা বা ঝোঁক ছিল, যেটা পরবর্তীকালে পরিবেশ দ্বারা প্রভাবিত হতে পেরেছে অনেকটা। হয়তো তোমার মধ্যে গানের প্রতিভা আছে, কিন্তু পরিবেশ না পাওয়ার জন্য তুমি চর্চাই করনি, তাই তুমি তোমার ওই সম্ভাবনা বিকশিত হয়নি। ওদের সেক্ষেত্রে হয়েছে। কিন্তু এটা নয় যে আমি প্রচুর প্র্যাকটিস করা মানে আমার গলা অরিজিৎ সিং এর মতো হয়ে যাবে, সম্ভব নয়। এটা তার জন্মগতভাবে পাওয়া স্বভাব, মেজাজ এবং ব্যক্তিত্বের। এই যে একটা এখানে বলতে একটু ভুলে গেলাম, পশ্চিমী সঙ্গীতের ইতিহাসে বাখ বলে একটা পরিবার রয়েছে, তাদের কিন্তু সমস্ত বাচ্চারাই কিন্তু সঙ্গীতজ্ঞ, মানে গান করে। তোমরা অনেকেই সালমান আলীর কথা দেখেছো, তার মা বাবা গান বাজনার সঙ্গে যুক্ত, সেও কিন্তু যে আই থিঙ্ক কি ভুলে গেলাম, সারেগামা পা না কি একটা গান, না কি একটা মনে করতে পারছি নি, তো ওতে ফার্স্ট হয়েছিল আই থিঙ্ক 13 বা 14 নাম্বার সিজনে, সারেগামা পাই হবে হয়তো। তো ওই যে তার মা বাবাদের পরিবারেই দীর্ঘ বংশ পরম্পরায় কিন্তু গান বাজনা হয়ে এসেছে। আর কি স্বভাব, মেজাজ এবং ব্যক্তিত্বের প্রভাব, ঠিক আছে। শিশুর যে ব্যক্তিত্ব বিকাশের চূড়ান্ত পর্যায় কিন্তু পরিবেশের উপর নির্ভর করলেও তার যে প্রাথমিক স্বভাব, তার যে মেজাজগত বিষয়টা, সেটা বংশগতির উপর নির্ভর করে। মানে তুমি বংশগতিতে খুব শান্ত হয়েছো, কিন্তু এমন একটা পরিবেশে গিয়ে পড়লে তোমাকে লড়াই বা ঝগড়া করতে হবে, নাহলে অস্তিত্বের সংগ্রামে পড়ে যাবে তুমি, তখন হতে হয়। এর উল্টাও হতে পারে, কেউ হয়তো প্রচন্ড ঝগড়াটে, এমন একটা পরিবারে তার বিয়ে হয়েছে, সেখানে বাকিরা সবাই খুব একটা বেশি কথা বলে না, শান্ত স্বভাবে, সে চাপে শান্ত হয়ে গেছে, এটা হতেই পারে, না হওয়ার কিছুই নয়। এতে লিখেছে যে কিছু শিশু জন্মগতভাবে খুব শান্ত এবং অন্তর্মুখী সম্ভাবনা হয়েছে, আবার কিছু শিশু চাঞ্চল্য বা বহির্মুখী হয়। এই রকম দেখা গেছে কিন্তু বংশগতির দ্বারা প্রভাবিত হয়। বংশগত কিছু ত্রুটি থাকতে পারে বা কিছু ব্যাধি থাকতে পারে, তোমরা অনেকে এগুলো জানো, যে আমরা জানি থ্যালাসেমিয়া বা যে হিমোফিলিয়া যে রোগগুলো রয়েছে, ডায়াবেটিস যে 1, 2 বা আরো অন্যান্য যেগুলো রয়েছে, তো এই যে রোগগুলো বংশগতির দ্বারা সন্তান সন্ততির মধ্যে কিন্তু যায়। এটা কিন্তু নেগেটিভ প্রভাব, হ্যাঁ, এটা কিন্তু পজিটিভ দিক নয়, নেগেটিভ প্রভাব। এরপরে আমরা জানবো পরিবেশ। এতক্ষণ আমরা জানলাম যে একটি শিশু তার বিকাশের ক্ষেত্রে বংশগতি কি এবং কেমন ভাবে প্রভাবিত করছে, আর এবারে আমরা জানবো পরিবেশ কি। আমি যা একটা ছোট্ট কথা বলি, আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি, জানি যে আমাদের চারপাশে যা কিছু আছে সবই আমাদের পরিবেশ। এইটি কিন্তু আর বলবো না, আমরা বলবো আমাদের চারপাশে যা কিছু আছে, যাদের সঙ্গে আমরা
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিথস্ক্রিয়ার মাধ্যমে যুক্ত, তারাই আমাদের পরিবেশ। এই শিশু বিকাশে পরিবেশ হচ্ছে কি, তার যে বাহ্যিক পরিবেশ বা তার যে পরিস্থিতি, সেটাকে বোঝায়, যা জন্মসূত্র থেকে শুরু করে একদম সামগ্রিক জীবন পর্যন্ত তার শারীরিক, মানসিক, সামাজিক এবং পাক্ষবিক দিককে বিকশিত করে। কেউ হয়তো বলতে পারে যে স্যার, বাচ্চাটার তো শারীরিক গঠন বংশগতি থেকে সে হৃষ্টপুষ্ট হওয়ার কথা, কিন্তু বাবা তার যদি পুষ্টি অসম্পূর্ণ হয়ে যায়, আমি বলেছি কি বংশগতি তাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে, ওই সম্ভাবনাটা দাগ টেনে দিয়েছে, কিন্তু উপযুক্ত পরিবেশ ওই সম্ভাবনা পর্যন্ত নিয়ে যাবে, অনুপযুক্ত পরিবেশ ওই সম্ভাবনা পর্যন্ত নিয়ে যাবে না। মানে তোমার বাবা মার জিনগত সূত্রে তুমি 5 ফুট 9 ইঞ্চি হাইট হওয়ার কথা, মানে এটা আমি ধরে নিলাম, এরকম ভাবে তো আর বলা যায়, ধরে নিলাম তুমি সর্বোচ্চ 5 ফুট 9 ইঞ্চি হাইট পর্যন্ত যেতে পারবে, কিন্তু বিভিন্ন রকম যে প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, মানসিক পরিবেশ এমনটা হলো তোমার বৃদ্ধি অদ্ধূর পর্যন্ত গেলই না। যেমন কি ভিটামিন ডি এর পর্যাপ্ত তুমি পেলে না, অভাব দেখা গেল, ভালো পুষ্টিগুণ সম্পন্ন খাবার পেলে না, একটা শান্তিপূর্ণ আদর্শ পরিবেশ পেলে না, কিভাবে তুমি 5 ফুট 9 ইঞ্চি হবে? এটা কিন্তু সম্ভব নয়। তাহলে উডওয়ার্থ কি বলেছে? পরিবেশ সেই সমস্ত বাহ্যিক উপাদান, আগেরটাই আভ্যন্তরীণ উপাদান ছিল, যা জীবন শুরু হওয়ার সময় থেকে একদম ব্যক্তির ওপর কিন্তু প্রভাব বিস্তার করে। মানে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তারপর থেকেই তাকে কি ধরনের বাহ্যিক উপাদান দেওয়া হবে, তাকে মাতৃদুগ্ধ পান করানো হবে না হবে না, তাকে 5-6 মাস পরে পুষ্টিগুণ সম্পন্ন খাবার দেওয়া হবে কি হবে না, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তার পরিবেশ। তাহলে জিন ছাড়া যে সমস্ত বিষয়গুলি ব্যক্তিকে প্রভাবিত করে তাই হচ্ছে পরিবেশ। কে বলছে? আনাস্টাসি বলে একটি মনোবিদ বলছে। আর কি বলছে? রোজ বলছে যে পরিবেশ হলো এমন যে কোনো বাহ্যিক শক্তি যা আমাদের জীবন এবং আচরণ ধারাকে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক প্রভাবিত করে। ডুগলস এবং হল্যান্ড কি বলছে? পরিবেশ শব্দটি সামগ্রিকভাবে সেই সমস্ত বাহ্যিক শক্তি, সেই সমস্ত বাহ্যিক প্রভাব বা অবস্থাকে বোঝাতে ব্যবহার করা হয়, যা কোনো প্রাণীর জীবন, প্রকৃতি, আচরণ এবং তার বৃদ্ধি বিকাশ ও পরিণমনকে প্রভাবিত করে। তাই ডুগেলস এবং হল্যান্ড সামগ্রিক দিকটায় কিন্তু বলেছে। সরকিন বলছে কি, যে পরিবেশ হলো সেই সমস্ত সামাজিক এবং সাংস্কৃতিক উপাদানের সমষ্টি যার মধ্যে একজন ব্যক্তি অংশগ্রহণ করে, বেঁচে থাকে এবং আত্মবিশ্বাস, মূল্যবোধ এবং আচরণ গঠনে তাকে সাহায্য করে। একটি ব্যক্তির জন্মগ্রহণ করে, বেঁচে থাকে এবং যা তার বিশ্বাস, মূল্যবোধ এবং আচরণ ধারাকে গঠন করে, তাকেই কিন্তু পরিবেশ হিসাবে চিহ্নিত করেছেন কে? সরকিন বলে একজন মনোবিদ। পরিবেশের বৈশিষ্ট্য কি হতে পারে? পরিবেশ আমাদের চারপাশে দেখো লিখেই দিয়েছে যে গাছপালা যা কিছু তা কিন্তু নয়, শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী, মানে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু মিথস্ক্রিয়া করছে তারা পরিবেশের অন্তর্গত। এবারে এই পরিবেশকে আমরা বিভিন্ন রকম ভাগে ভাগ করি, মাল্টি ডাইমেনশনাল বলতে পারি একে। কিছু প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু কেমন, আবহাওয়া কেমন, তার বাসস্থানটা কেমন,
তার চারপাশের ভৌগোলিক অবস্থা কেমন, তাহলে প্রচুর গরম, সেখানে মানুষ প্রচন্ড সূর্যের কিরণ, অটোমেটিক ভাবে কালো হবে, কিছু করার নেই। কখনোই তুমি নিরক্ষীয় অঞ্চলের লোকেদেরকে ফর্সা ফর্সা পাবে না, সম্ভব নয়। তোমরা যাও একদম তুন্দ্রা অঞ্চলে এস্কিমোদের কাছে, একদম দুধের মতো ফর্সা তারা। তার কারণ সেখানে টেম্পারেচার, সূর্যকিরণ তির্যক ভাবে পড়ছে। সামাজিক পরিবেশ, আমাদের পরিবার, পাশের প্রতিবেশী, বিদ্যালয়, খেলার সাথী, এই যে যারা রয়েছে তাদের ওপরেও কিন্তু আমাদের বিকাশ প্রভাবিত হয়। পরিবার যদি ভালো হয়, বাচ্চার বিকাশ ভালো হবে, বাচ্চার বাকি সমস্ত পরিবেশগুলো ভালো হবে। বন্ধুমণ্ডল কিছু বলতে চাইছো? হ্যাঁ স্যার, কি বলছো বলো। বলছি মানে শিশুর ক্ষেত্রে পরিবেশের ভূমিকাটা কি ভ্রূণ থেকে আমৃত্যু পর্যন্ত, না পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে? ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, অবশ্যই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে। যখন সে ভূমিষ্ঠ হলো, হ্যাঁ বলো। যখন স্যার শিশু যখন ভ্রূণ অবস্থায় আছে, তা হুম, মাকে যদি প্রোটিনযুক্ত খাবার যদি না খাওয়া হয়, তাহলে তো শিশু তো গ্রোথ হবে না। সেটা একদিকে ঠিকই বলতে পারো, কিন্তু যতক্ষণ না সে ভূমিষ্ঠ হচ্ছে, সে বাকি সমস্ত জায়গাটার সঙ্গে পরিচিত হতে পারছে না। তুমি যে কথাটা বলছো, হ্যাঁ আংশিক ভাবে একটু মেনে নেওয়া যেতে পারে, যে তার যে যে জায়গার মধ্যে রয়েছে সেই মাতৃগহ্বরের পরিবেশের কথা একটু বলতে পারো, ভাবা যেতে পারে, একদমই ছেড়ে দেওয়ার মতো নয়। কিন্তু এটাকে আমরা মেনে চলবো, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যাদের সাথে সে মিথস্ক্রিয়া করছে এটাকেই মেনে চলবো, কেমন? আর একটা জিনিস বলছিলাম, অবশ্যই বলো। বলছি যে আমাদের মানে ক্রোমোজোম হচ্ছে 46 জোড়া, বললেন এই 23 জোড়া, 46 জোড়া, 23 জোড়া, হ্যাঁ। টোটাল হচ্ছে 46টি। তার মধ্যে হ্যাঁ, ক্রোমোজোমকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম। হ্যাঁ, অটোজোম হচ্ছে এই 44টি, আর সেক্স হ্যাঁ, ক্রোমোজোম হচ্ছে 2টি। তাহলে হ্যাঁ, এই যে যে সেক্স ক্রোমোজোম দুটি তো লিঙ্গ নির্ধারণ করে, হ্যাঁ, আর বাদ বাকি যে 44টি ক্রোমোজোম, এরা কি আপনার এই চুলের রং বা গায়ের হ্যাঁ, হ্যাঁ, কালার? বাকি যা যা কিছু, হ্যাঁ বাকি যা কিছু আমাদের দরকার বা যেগুলো প্রয়োজনীয়তা সেগুলো সম্পর্কে মানে প্রভাব বিস্তার করে আর কি। হ্যাঁ, ওটাই দুটো, এই দুটোই জানা ছিল। ঠিক আছে হ্যাঁ, স্যার। হ্যাঁ। আচ্ছা। হুম। এরপরে আসছি আমরা কি, গতিশীল এবং পরিবর্তনশীল। বংশগতি কিন্তু বলেছিলাম স্থির এবং অপরিবর্তনীয়, পরিবর্তন করা যায় না। পরিবেশ কিন্তু তার উল্টা। কোন একটা বাচ্চাকে, সে আমাদের ভারতবর্ষে হয়েছে, হওয়ার পরে তাকে যদি আমরা আমেরিকায় নিয়ে যাই, বংশগতি সূত্রে কিছু জিনিস পেলেও পরিবেশ দ্বারা কিন্তু তার বিকাশে কিন্তু অনেক প্রভাব বিস্তার করতে পারে। কারণ পরিবেশ পরিবর্তনশীল, এবং এই পরিবর্তন শিশুদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মাত্রাকে চিহ্নিত করে। মানে একটা শিশু, হয়তো আমি একটু আগেই বললাম যে জন্মসূত্রে তুমি খুবই শান্ত, কিন্তু তুমি এমন একটা পরিবেশে পড়ে গেছো যেখানে কিন্তু প্রচুর চেঁচামেচি, তোমার মধ্যে আস্তে আস্তে কিন্তু সেই স্কিল গুলো চলে আসে। নিয়ন্ত্রণযোগ্য, নিয়ন্ত্রণযোগ্যতা, আমরা বংশগতি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতাম না, কিছু করার ছিল না আমাদের ওখানে, পরিবর্তন করতে পারতাম, নিয়ন্ত্রণ করতে পারতাম না। কিন্তু আমরা পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারি। ইতিবাচক পরিবেশ যদি হয়, বাচ্চার বিকাশ ভালো হবে, আর নেতিবাচক পরিবেশ হলে বাচ্চার বিকাশ ভালো হবে না। কোন একটা শিশু জন্মসূত্রে ভালো বুদ্ধিমান ধরে নিলাম, কিন্তু সে এমন একটা পরিবেশে বড় হচ্ছে যেখানে একদম ডাহা, একদম ফেল মার্কা ছেলে, একদম ডি 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 পায় যারা, তাদের সঙ্গে সে বড় হচ্ছে, তাহলে অটোমেটিক ভাবে তার সর্বোচ্চ বিকাশের কত দূর পর্যন্ত যেতে পারতো সেটা পরিবেশ দ্বারা নির্ধারিত হবেই না। তার কাছে প্রশ্ন আসবে সেরকম একদম খারাপ মানের, সে পড়াশুনোটাও মোটামুটি ভাবে খারাপ মানের, তার কারণ তার পরিবেশের বাকি সমস্ত ছেলেরা কেমন, একদমই খারাপ।
তো বলা যেতে পারে পরিবেশ যদি ইতিবাচক হয়, পরিবেশ যদি উন্নত হয়, আদর্শ হয়, শিশুর বিকাশ হবে ইতিবাচক। আর পরিবেশের বিপরীত হলে শিশুর বিকাশও কিন্তু বিপরীত হবে। নিরবিচ্ছিন্ন আমরা কিন্তু মনে থাকবে যে জন্মের পর থেকে শুরু হয় না, এই তো এখানে একটু দেওয়া আছে, ঠিক খেয়াল করা হয়নি, যে মাতৃগহ্বরে যখন শিশুটা জন্ম হচ্ছে তখনও কিন্তু তার কিছু পরিমাণ যে মায়ের খাদ্যাভ্যাস বলো বাকি যা কিছু কিন্তু তার প্রভাব বিস্তার করে মাতৃ জঠরের মধ্যে, সেখানকার পরিবেশ তার উপর কিন্তু প্রভাব বিস্তার করে। আর কি বিকাশের সুযোগ এবং উপাদান সরবরাহকারী, মানে বংশগতি তোমাকে একটা সম্ভাবনা দিয়েছিল, এবারে ওই সম্ভাবনায় পৌঁছাতে গেলে যে সমস্ত বিষয়গুলোর প্রয়োজন সেইটাই হচ্ছে পরিবেশ। মানে ভালো শিক্ষা, ভালো খাবার, সুস্থ সামাজিক পরিবেশ, এগুলো যদি থাকে তবেই কিন্তু শিশু ভালোভাবে বিকশিত হবে। তুমি একটা হাই ইয়েল্ডিং বীজ এনেছো কিন্তু এটা অনুর্বর মাটিতে দিয়ে দিয়েছো, বীজটা কি তার সেই হাই ইয়েল্ডিং ভ্যারাইটির যে পর্যায়ে ফসল দেওয়ার কথা সে পর্যায়ে কি দিতে পারবে? যদি মাটিটা অনুর্বর হয়ে থাকে, মাটিটা যদি কম পুষ্টি সম্পন্ন হয়ে থাকে, কখনোই সম্ভব নয়। আর কি আচরণ এবং ব্যক্তিত্ব গঠনে ভূমিকা, আচরণ এবং ব্যক্তিত্ব গঠন কিন্তু মা বাবার থেকে কিছুটা আসলেও বাকি যা কিছু সামাজিক আচরণ রয়েছে, ভাষা ব্যবহার হতে পারে, আদব কায়দা হতে পারে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরিবেশের মধ্যেই গঠিত হয়। তোমার বাচ্চা, তুমি বাংলাতে কথা বলছো কিন্তু তোমার একটা ছোট বাচ্চা তুমি কর্মসূত্রে ইংলিশ এখন পড়ে নিয়েছো, পরবর্তীকালে ইউরোপে তুমি ট্রান্সফার হয়ে গেলে, অটোমেটিক ভাবেই তোমার বাচ্চা ইংলিশেই কথা বলতে পারবে যদি তুমি ওই পরিমণ্ডলে ইংলিশে কথা বলো। আর যদি তোমার কোনো বন্ধু বান্ধব ওইখানকারই মানুষ, তুমি হয়তো কোনো একটা বাচ্চাকে এখান থেকে যে কোনো অনাথ আশ্রম থেকে নিয়ে গেছো, যে হয়তো 5 মাস 6 মাস কি 7 মাসের, তাকে তুমি সেখানে রেখে দিয়ে এসছো, সে অটোমেটিক ভাবেই সেখানকার সমস্ত ধরনের যে মূল্যবোধ, যে আদব কায়দা, যে সামাজিক আচরণ, সেগুলোকেই কিন্তু ফলো করবে। অর্থাৎ বংশগতি যদি হয় শিশুর ভিত্তিপ্রস্তর, পরিবেশ হবে সেই ভিত্তিপ্রস্তরের কিন্তু কারিগর। যেমন আমি একটা কথা অনেকবারই বলেছি যে একটি পুতুল তৈরির কথা যদি আমরা বলি, পুতুল যে মাটিটা দিয়ে তৈরি হবে, কোয়ালিটি অফ সয়েল, কোয়ালিটি অফ মাড, মানে তার টেক্সচার, স্ট্রাকচার, তার মধ্যে যে স্পোরোসিটি, পারমিয়াবিলিটি, এইগুলো সব কিন্তু বংশগতি বা বংশধারা। অর্থাৎ মাটি যদি ভালো মানের হয়, মাটির পাত্রটা বা পুতুলটাও ভালো মানের হবে, পুতুলটা ভালো মানের হবে, ভালো হবে। কিন্তু এটাও দেখতে হবে পুতুলটা যে বানাচ্ছে, অর্থাৎ পটার বা কারিগর, কারিগরের যে সুনিপুণতা, তার হাতের যে দক্ষতা, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমি মাটির পাত্র বানাতে জানি না, তুমি খুব সুন্দর মাটি এনে আমাকে দিয়েছো, স্যার আপনি আমাকে একটা পাত্র বানিয়ে দিন তো, আমি কি ওইটা বা ওই মাটিটা যেটা খুব সুন্দর মাটি কোনো একজন ভালো প্রটারের হাতে পড়লে যে সুন্দর পুতুল হতো আমার কাছে কোনোভাবেই হবে না। একটা প্রফেশনাল যারা আর্টিস্ট, আর আমি বা তুমি, আমি জানি না তুমি কেমন, আমি আমার কথাই বলছি, আমাকে যদি একটা থার্মোকল দিয়ে বলা হলো আচ্ছা এইটাতে একটা সরস্বতীর মূর্তি বানিয়ে দাও তো, আমি কিন্তু কখনোই একজন প্রফেশনাল আর্টিস্টের মতো বানাতে পারবো না।
তাহলে বংশগতি হচ্ছে ওই মেটেরিয়ালসটা যেটা থেকে উপাদানটা তৈরি হবে, প্রোডাক্টটা তৈরি হবে, আর যে তৈরি করছে সে হচ্ছে পরিবেশ। এই পরিবেশের প্রভাব কি? শারীরিক বিকাশে প্রভাব। আমরা জানি যে বংশগতির দিক থেকে সে হয়তো লম্বা হতে পারত, কিন্তু উপযুক্ত পুষ্টির অভাবে, উপযুক্ত পরিবেশের অভাবে সে কিন্তু লম্বা হতে পারেনি। বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগেছে, সে অপুষ্টির শিকারে সে ভুগেছে। আর কি মানসিক এবং বৌদ্ধিক বিকাশের ওপর প্রভাব, শিশুর বুদ্ধি, চিন্তা, যুক্তি দেওয়ার ক্ষমতা, সৃজনশীলতা, এই সমস্ত যে জিনিসগুলো বা শিক্ষামূলক এবং উদ্দীপনামূলক, এগুলো কিন্তু পরিবেশের ওপর নির্ভর করে। সে কেমন পরিবেশে বড় হচ্ছে। তুমি একটা পরিবেশে বড় হচ্ছ, যেই পরিবেশে তুমি দেখছো বিভিন্ন মানুষের মধ্যে কথোপকথনগুলো কেমন, সেখান থেকে কিন্তু তুমিও একই রকম ব্যবহার করতে পারো। উদাহরণ হিসাবে গ্ল্যাডিস এবং হেলেনের একটা দিয়েছে যে সমকোষী যমজ বোনেদের সমীক্ষায় দেখা গেছে বংশগতি একই, দুজনেই সমকোষী, মানে যেটাকে আমরা আইডেন্টিক্যাল টুইন বলছি, কিন্তু তারা পরিবেশ আলাদা আলাদা জায়গায় বড় হয়েছে। যেমন হেলেন শিক্ষিত এবং উন্নত পরিবেশে বড় হয়ে বিদ্যালয়ের শিক্ষিকা হয়েছে, আর গ্ল্যাডিস অশিক্ষিত পাহাড়ি পরিবেশে বড় হয়ে কারখানার একজন সাধারণ শ্রমিক হয়েছে। আজকে আমি স্যারের সাথে কথা বলছিলাম, আমাদের মেদিনীপুরেও কিন্তু এরকম একটা ঘটনা ব্রিটিশ আমলে ঘটেছিল। ব্রিটিশ আমলে কিন্তু ঘটেছিল। গড়বেতার দিকে যে আড়াবাড়ির জঙ্গলটা আছে না, ওই আড়াবাড়ির জঙ্গলে দুটো শিশুকে পাওয়া যায়, যারা হচ্ছে নেকড়ে শিশু, মানে নেকড়ে দ্বারা তারা লালন পালন হতো। ভাববার বিষয়, মানে নেকড়ে গুলো ওই শিশুগুলোকে খায়নি, তাদের দ্বারা কিন্তু বাচ্চা, রকম ছোট বাচ্চা, হয়তো কেউ ফেলে দিয়ে চলে গেছে বা কিছু একটা, আমরা তো বলতে পারবো না, তো নেকড়ে সেই দুটো শিশুকে কিন্তু মানুষ করেছিল। যখন পরবর্তীকালে ওদেরকে আমাদের মেদিনীপুরের একটা আশ্রমে রাখা হয়, এখানকার যারা মিশনারিজ যাজক ছিল, আমাদের যে মিশন আছে না মেদিনীপুরে, ওই মিশনারিজ যারা যাজক ছিল ব্রিটিশ আমলে, তাদেরকে এনেছিল, তারা কিন্তু নেকড়ের মতো আচরণ করত, নেকড়ের মতো ডাকতো। এবং পরবর্তীকালে একজন কিন্তু মারাও যায়। তাদের নাম আই থিঙ্ক আমার যতটা মনে পড়লো স্যার বলেন অমলা আর কমলা, এরকম নাম দেওয়া হয়েছিল। অর্থাৎ তারা কিন্তু বংশগতির সূত্রে কার মানুষ, কিন্তু তাদের হাত, তারা কাঁচা মাংস খেত, তারা এই মাংস খেত না, কাঁচা মাংস খেত, তারা কাঁচা মাংস দিতেও হতো, তারা নেকড়ের মতো আওয়াজ করত। তাহলে পরিবেশ দ্বারা কিন্তু প্রভাবিত। তোমরা অনেকেই ওই যে কি বই সিনেমাটা বলে বাচ্চাদের গুলো মোংলি, আমরা ছোটবেলায় কার্টুন দেখতাম, শোনা যাচ্ছে না স্যার। না মাঝে মাঝে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, তো যখন নেটওয়ার্ক ডিস্টার্ব করছে আমি থেমে যাচ্ছি। তো ওই যে মোংলি আমরা শুনেছি, সে কিন্তু মানুষের সন্তান হলো, জঙ্গলে বড় হয়েছে। তোমরা টারজানের যে সিনেমাটা দেখেছো, তার আচার আচরণ, চলাফেরা সবই কিন্তু পশুদের মতোই ছিল। তাহলে বোঝা যায় যে বংশগতি তার এত দূর পর্যন্ত সে বিকশিত হতে পারবে, কিন্তু উপযুক্ত পরিবেশ সে কতটা যাবে কি যাবে না, সর্বোচ্চ পর্যায়ে যাবে বা সর্বোচ্চ পর্যায়ে যাবে না, সেটা কিন্তু নির্ধারিত হয়। আর কি সামাজিক এবং নৈতিক বিকাশের উপর প্রভাব, জন্মগতভাবে শিশু কিন্তু কোনোভাবেই সে সামাজিক বা অসামাজিক হয় না। পরবর্তীকালে পরিবার থেকে শুরু, অঙ্গনবাড়ি, খেলার সাথী,
স্কুলের খেলার মাঠ, বিদ্যালয়, টিউশন, প্রতিবেশী সবার সঙ্গে মিশে, সবার সঙ্গে মিশে সে কিন্তু মূল্যবোধ শেখে, সে নৈতিকতা শেখে। যেমন উদাহরণ হিসেবে দিয়েছে, পরিবারে যদি একে অপরকে সম্মান করে এবং প্রত্যেকে সত্য কথা বলে, সেখানকার শিশুরাও বলবে। পরিবারের যদি অন্যরা চুরি করে, শিশুও কিন্তু চুরি করার প্রবণতা দেখা দিতে পারে, যাবেই কিন্তু বলছি না, দেখা দিতে পারে। এই যে ভাষা বিকাশের উপর প্রভাব, যেটা বলছিলাম, মানুষের ভাষা শেখা জন্মগত হলেও শিশু কোন ভাষা শিখবে, তার শব্দ ভান্ডার কেমন হবে, তার সামাজিক পরিবেশ কেমন হবে, সেগুলো কিন্তু সবই নির্ভর করে তার পরিবেশের উপর। সে কোন পরিবেশের উপর বড় হচ্ছে তার উপর কিন্তু নির্ভর করে। যেমন দেখো, মেদিনীপুরের ওই নেকড়ে শিশুর কথাটা বলছিলাম, কমলা এবং অমলা দুজনে কিন্তু আমাদের মানুষের সন্তান, কিন্তু নেকড়ে দ্বারা তারা প্রতিপালন হয়েছিল, তারা নেকড়ের মতোই কিন্তু ব্যবহার করত, ভাষা কিন্তু শিখেনি। প্রাক্ষবিক এবং আবেগমূলক যে সমস্ত বিকাশ, দেখবে আমাদের ভালো লাগা মানে ভালোবাসা, রাগ, ভয়, আনন্দ কিভাবে নিয়ন্ত্রিত হবে, তা কিন্তু পরিবারের মানুষদের উপর অনেকটা নির্ভর করে। মা বাবা কেমন ভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছে, স্নেহ দিয়েছে, তারা কতটা নিরাপত্তা দিয়েছে, তার উপরেই নির্ভর করে কিন্তু আমাদের প্রাক্ষবিক দিকগুলো, মানে ভালো লাগা, ভালোবাসা, রাগ, ক্ষোভ, আনন্দ, ঘৃণা, এই সমস্ত বিষয়গুলো। যদি এমন একটা পরিবেশে বাচ্চা মানুষ হয় যেখানকার মা বাবার এই প্রাক্ষবিক দিকগুলো অনেক ভালো, তাহলে ছেলে মেয়ের মধ্যেও একই রকম ভাবেই প্রভাবিত হয়। শিশু যে পরিবারে পর্যাপ্ত ভালোবাসা পাবে, নিরাপত্তা পাবে, তার মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে, তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে। একটি শিশু যদি এমন একটা পরিবেশে বড় হয়, যেমন মা বাবার মধ্যে প্রতিদিন ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, তার মধ্যে একটা ভয় থাকবে, বন্ধুদের কাছে হীনমন্যতায় ভুগে বলতে পারবে না, এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখি। তোমরা কিন্তু ভাবনা চিন্তা করবে, শিশু যখন ছোট থাকবে, হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, শিশুর কাছে সেটা প্রকাশ না পায়, যেটা যদি প্রকাশ পায় শিশুর কিন্তু মানসিক, সামাজিক, প্রাক্ষবিক এগুলোতে কিন্তু প্রভাবিত করবে, মাথায় কিন্তু রাখবে। বংশগতি এবং পরিবেশের কি প্রভাব, এই যে একটু আগেই বলছিলাম, এরা কিন্তু পারস্পরিক মিথস্ক্রিয়া করে, যে এটা এত পার্সেন্ট, ওটা অত পার্সেন্ট। পরীক্ষায় মানে প্রশ্ন হয়েছিল এর আগে আমরা যখন করেছিলাম, যে বংশগতি 50% না, এরকম কিছু নয়। বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। বংশগতি শিশুর সম্ভাবনা তৈরি করে, আর সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দেয় কে? পরিবেশ। পরিবেশ যদি ভালো হয়, উপযুক্ত হয়, সুন্দরভাবে উন্নতি হবে। পরিবেশ যদি খারাপ হয়, তাহলে তার বিকাশ কিন্তু ব্যাহত হবে। যেমন বংশগতি সূত্রে শিশুটি বুদ্ধিমান ছিল, কিন্তু এমন একটা পরিবেশে, যেটা অনেক আগে আমি উদাহরণ হিসেবে বলেছিলাম, যে দেখা গেল শিশুটি একদম এমন একটা পরিবেশে যেখানে ডি বা সি পাওয়া ছেলে মেয়েরা আছে, একদম নিম্ন বৌদ্ধিক ক্ষমতা সম্পন্ন ছেলে মেয়েরা আছে, অটোমেটিক ভাবেই তার মধ্যে কিন্তু বিরাট রকম এই বুদ্ধি বা শিক্ষার বিকাশ ঘটবে না। তার কারণ সে পরিবেশটা তার বিকাশের অনুপযুক্ত। তাহলে পরিবেশ এবং বংশগতি উভয়ে মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুর শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশকে সম্পূর্ণ করে থাকে। এবারে আমরা প্রশ্ন আলোচনাতে আসব।
এখান